আজকে আমার বিয়ে। বাড়িতে সবাই খুব খুশি, একমাত্র আমিই টেনশনে ছিলাম, কেননা আমার পেটে অন্য কারো অবৈধ সন্তান। যাই হোক, এভাবেই আমার বিয়ের দিন এলো, আর মোটামুটিভাবে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এলে আমাকে খুব সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়। এরপরে আমাকে বাসর ঘরে বসিয়ে দেওয়া হয়। আমি বাসর ঘরে স্বামীর অপেক্ষায় বসেছিলাম। কিছুক্ষণ পরে যখন স্বামী ঘরের মধ্যে এলো, তখন আমি তাকে সব কিছু সত্যি বলে দিলাম। আমি ভেবেছিলাম যে সে হয়তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু সে বলল যে এই বাচ্চাকে আমি আপন করে নেব, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। বিয়ের 9 মাস পরে যখন আমার মেয়ের জন্ম নিল, তখন আমার স্বামী ওর বাবা হয়ে ওকে লালন পালন করছিল। একদিন আমি জিনিস কিনতে বাজারে গিয়েছিলাম। তারপরে যখন বাজার করে বাড়িতে ফিরে এলাম, তখন আমার মেয়ে চিৎকার করছিল। আমি ওর চিৎকার শুনে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে এসে সামনে যে দৃশ্য দেখলাম, তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা আমার স্বামী আমার মেয়ের সাথে, আজকাল আবহাওয়া নিজের মর্জি মতো চলছে, কখনো রোদ তো কখনো সূর্য মেঘে ঢেকে যাচ্ছে, ফলে চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল। আমি জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখলাম পাখিরাও নিজের বাসার মধ্যে চুপ করে বসে আছে। একটা অদ্ভুত গুমট ভাব চারিদিকে ছড়িয়ে আছে। জানি না এরকম কি শুধু আমারই মনে হচ্ছে নাকি অন্য কারোও মনে হচ্ছে। আজকে ছুটির দিন, তাই আমার স্বামীও বাড়িতেই ছিল। ওর শরীর ঠিক ছিল না, এই কারণে ও এখন অবধি ঘুম থেকে ওঠেনি। আমি বাড়ির কাজে ব্যস্ত হয়েছিলাম। হঠাৎ ভাবলাম স্বামীর ঘুম থেকে ওঠার আগেই বাড়ির সমস্ত কাজ শেষ করে ফেলি। এই কারণে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অর্ধেকের বেশি কাজ করে ফেলেছিলাম। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছিল। ও এখন 5 বছরের হয়ে গেছে আর অনেক কিছুই বুঝতে পারে। ও নিজের খেলনা নিয়ে এক জায়গায় বসে খেলতে শুরু করে দিয়েছিল, আমাকে একটুও বিরক্ত করছিল না। ঘরের কাজ শেষ করার পরে আমি ভাবলাম যে নাস্তা বানিয়ে তারপরে নিজের স্বামীকে উঠিয়ে নাস্তা খেতে দেই। কিন্তু আমি সকালে উঠেই ফ্রিজ খুলে দুধ বের করে উনুনে জাল দিতে বসিয়ে ভুলে গেছিলাম, তাই সেটা জ্বলে পুড়ে গেছে। এখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কেননা আমার স্বামীর শরীর খারাপ। যদি ও ঠিক থাকতো তাহলে ওকে বললে তাড়াতাড়ি করে দুধ নিয়ে আসতো, কিন্তু ওর শরীর খারাপ, তাই আমাকেই কিছু একটা করতে হবে। এই কারণে আমি ভাবলাম, কেননা আমি নিজেই মার্কেটে গিয়ে দুধের সাথে সাথে জরুরি জিনিসপত্রও নিয়ে আসি, তারপরে সেখান থেকে ফিরে এসে নাস্তা বানাবো আর নিজের স্বামীকে ঘুম থেকে উঠাবো। আমার মেয়ে একটুও বিরক্ত করতো না, কেননা যখনই আমি মেয়েকে রেখে কোথাও যেতাম ও নিজের খেলনা নিয়ে খেলতেই থাকতো, কোনো উল্টোপাল্টা কাজ করতো না। আমি এইসবই ভাবছিলাম, কিন্তু আবার আমার মন বলছিল আমার যাওয়া উচিত কিনা, নাকি আমি আমার স্বামীর ওঠার অপেক্ষা করব। আবার ভাবছি স্বামীর বিশ্রামে ব্যাঘাত না ঘটিয়ে আমার নিজেরই বাইরে যাওয়া উচিত। এই অবস্থায় স্বামীকে বিরক্ত করা ঠিক হবে না। আমি এই দুনমনায় ছিলাম, তখন আমার মেয়ে আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, মা তুমি কি ভাবছো? আমি মেয়েকে বললাম, আমি বাজারে যাচ্ছি, তুই নিজের খেয়াল রাখিস। আমি 15-20 মিনিটেই চলে আসবো। কারো কথাতেই দরজা খুলবি না, আর এখানে বসেই খেলতে থাকিস। চেঁচামেচি একদমই করবি না, যাতে তোর বাবা উঠে না যায়। ও আমার কথা শুনেও নিয়েছিল আর বুঝেও গেছিল, তাই ও নিজের জায়গায় বসে খেলতে লাগলো। এখন আমি কিছুটা নিশ্চিন্ত হয়ে বাজারের দিকে বেরিয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে আমি কাছের দোকান থেকে জিনিস কিনে তাড়াতাড়ি করে ফিরে আসব, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে আজকে ছুটির দিন, তাই দোকান দেরিতে খুলবে। আমাদের কাছাকাছি যে মার্কেট ছিল তাতে বেশিরভাগ দোকান বন্ধ ছিল, আর আমার দরকারের জিনিস সেখানে পাচ্ছিলাম না। এই কারণে আমাকে কিছুটা দূরে হেঁটে যেতে হয়। এতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল, আর এই 1 ঘন্টাতে আমার মাথায় হাজার রকম খেয়াল এসেছিল। আমার মাথায় বারবার এই খেয়াল আসছিল যে আমার মেয়ে কিছু করে না বসে, বা কেউ আমার মেয়ের কোনো ক্ষতি না করে দেয়। এইসব ভাবতে ভাবতেই আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছিল, আর আমি বারবার নিজের হাতের রুমাল দিয়ে নিজের মুখের ঘাম মুছছিলাম, আর তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্র দোকানদারকে দিতে বলছিলাম। আমার মন খুব উসকুস করছিল। আমার মন বারবার আমাকে এটা বলছিল যে আমার নিজের মেয়েকে এইভাবে একলা ছেড়ে আসা উচিত হয়নি। আমার হৃদয় খুব ধুকধুক করছিল, তাই আমি জিনিস নিয়েই দ্রুত পায়ে নিজের বাড়ির দিকে হাঁটা লাগালাম। হাঁটতে হাঁটতে আমার বিল্ডিং অবধি এসে গেছিলাম। আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি ভেঙে যখন দরজায় চাবি ঢুকিয়ে দরজা খুললাম, তখনই আমার মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। মেয়ের চিৎকারের শব্দ শোনার সাথে সাথে আমার হাত থেকে জিনিসপত্র নিচে পড়ে গেল। আমার এইসব জিনিসের কোনো চিন্তাই ছিল না। আমি দৌড়ে ভেতরে গেলাম। আমার হৃদয় আমাকে বারবার বলছিল যে আমার এরকম করা একেবারেই উচিত হয়নি, আমার ওকে একলা ছেড়ে যাওয়া উচিত হয়নি। আমি এই 5 বছরে ওকে কখনো একলা ছাড়িনি, কিন্তু না জানি কেন আজকে ওকে একলা ছেড়ে গেছিলাম। আমি দৌড়ে ভেতরে গিয়ে ভেতরের যে দৃশ্য দেখতে পেলাম, তাতে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি মাথায় হাত দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু সামনের দৃশ্য খুবই ভয়ানক ছিল। আমার মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে গেছে, কেননা আমার নাম সুনিতা। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আর আমার 2জন বড় দাদা আছে। আমি আমার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট বলে সবাই আমাকে খুব ভালোবাসতো। তারা আমাকে খুব যত্নে মানুষ করেছিল। আমি আমাদের বংশের সমস্ত মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা করেছিলাম, আর এই ইউনিভার্সিটি অবধি গিয়েছিলাম। বাড়ির সবার চোখে আমি উজ্জ্বল তারা ছিলাম। তারা ইউনিভার্সিটি অবধি আমাকে খুব স্বাধীনতা দিয়েছিল,
কিন্তু আমি এই জিনিসটার কখনোই ফায়দা উঠাইনি। এমনকি অনেক ছেলে আমার দিকে এগিয়ে এসেছিল, কিন্তু আমি তাদের সবাইকে সেখানেই থামিয়ে দিয়েছিলাম। আমার বাবা মা আমার উপরে ভরসা করেছিলেন, তাই আমি তাদের ভরসা কখনোই ভাঙতে চাইতাম না। আমি খুব সুন্দরী ছিলাম, কিন্তু আমি আমার এই সৌন্দর্যকে কখনোই নিজের অস্ত্র বানাইনি, না তো কখনো বানাতে চাইতাম। কিন্তু জীবন কখনো কখনো আমাদের এমন পরিস্থিতিতে এনে ফেলে যেখান থেকে আমরা পিছন দিকে তাকিয়ে দেখলে বুঝতেই পারি না যে হঠাৎ এই অবস্থা কিভাবে চলে এলো। কিন্তু আমাদের সমস্ত অবস্থার জন্যই তৈরি থাকা উচিত। আমার সাথেও কিছুটা এরকমই হয়েছিল। আমি ইউনিভার্সিটিতে আমার পড়াশোনা শেষ করে বাড়িতে রেজাল্ট বের হওয়ার অপেক্ষা করছিলাম, আর বাড়ির কাজে মাকে সাহায্য করছিলাম। আর এদিকে মা বাবা আমার জন্য সম্বন্ধ দেখছিল। যদিও আমি তাদেরকে নিষেধ করেছিলাম যে আমি এখনই বিয়ে করতে চাই না, আগে আমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই, বিয়ে তো পরেও করা যাবে। সেই সময় আমার নম্বরে একটা নম্বর থেকে ফোন আসতে শুরু করেছিল। আমি সেই রং নম্বরকে অনেক কটু কথা শুনিয়েছিলাম, কিন্তু সে তারপরেও আমার পিছন ছাড়েনি। এভাবেই আমাদের মধ্যে সামান্য কিছু কথাবার্তা হতো। আমি ওকে কথা শোনাতে থাকতাম, আর ও আমার কথা এমনভাবে শুনতো যেন আমার মুখ থেকে মধু ঝরছে। আমার ওর উপরে রাগ হতো, আর ওর আমার উপরে ভালোবাসা আসতো। এই ঝগড়া ঝামেলা চলতে চলতে আমরা দুজন একে অপরের কাছাকাছি হয়ে গেছিলাম। যদিও আমরা একে অপরকে না তো কখনো দেখেছি, আর না তো আমরা একে অপরকে দেখার ইচ্ছা কখনো প্রকাশ করেছিলাম। আমার চোখে এরকম লুকিয়ে চুরিয়ে বন্ধুত্ব কোনো ভালো কথা না, কিন্তু তারপরেও আমার হৃদয় ওর দিকে ঘুরে গেল। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে আমি ওর থেকে নিজের পিছন ছাড়াবো, কিন্তু এরকমটা কোনোভাবেই সম্ভব হয়নি। প্রতিবার আমি ওর নম্বর ব্লক করার পরে ও নতুন নম্বর থেকে আমাকে ফোন করতো, আর বাধ্য হয়ে আমাকে আবার ওর সঙ্গে কথা বলতে হতো। আমি বুঝতেই পারতাম না ওর কথায় কী এমন জাদু ছিল যে ইউনিভার্সিটিতে হাজার ছেলে থাকার পরেও আমি এইরকম কোনো কাজ করছিলাম। তারপরে ওর কথায় এসে আমি না তো ওর সাথে কথা বলতে শুরু করেছিলাম, বরং এখন আমারও ওকে ছাড়া সময় পার হতো না। দিন এভাবেই কাটছিল। একদিন ও আমার কাছে একটা অদ্ভুত আবদার করলো, আর আমি সঙ্গে সঙ্গে না করে দিলাম, কিন্তু ওর জেদ বাড়তেই থাকলো। ও আমার সঙ্গে দেখা করার কথা বলেছিল। ও আমাকে নিজের নাম সুরজ বলেছিল, যদিও আমি ওকে নিজের নাম সুনিতা বলে দিয়েছিলাম। প্রথমে তো আমি পরিষ্কার মানা করে দিয়েছিলাম, কিন্তু পরে আমি একটা শর্তে রাজি হয়েছিলাম যে না তো আমি একলা থাকবো, আর না তো তুমি একলা থাকবে। যদিও আমার সাথে যাওয়ার মতো কেউ ছিল না, কিন্তু আমি ওর মাথায় এই কথাটা বসিয়ে দিয়েছিলাম যে আমি একলা আসবো না। ও আমাকে জায়গার কথা বলেছিল, আর আমি সেখানে দেখা করতে চলে গেছিলাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি একদমই ঠান্ডা মাথায় কাজ করিনি, শুধু হৃদয়ের কথা শুনে সেখানে চলে গেছিলাম। আমি জানতাম না যে এই ভুলের কারণে আমাকে আগামী জীবনে কি কি সব সহ্য করতে হবে। ও নিজের মুখে মাস্ক পরে এসেছিল, না জানি কেন আমার কিছু একটা হওয়ার অনুভব হচ্ছিল। আমি ওকে বলেও ছিলাম যে আমার বান্ধবী বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি ভিতরে একা এসেছি, কিন্তু বাস্তবে বাইরে কেউই ছিল না। আমি ওকে মিথ্যা বলেছিলাম। যদিও ও মুখে মাস্ক পরেছিল, আর আমিও আমার মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছিলাম, তাই আমরা দুজনেই একে অপরকে দেখিনি। এমনকি এত কাছে আসার পরেও আমরা একে অপরকে দেখতে পাইনি। এরপরে ও জোর করে আমার ইজ্জত লুট করে নিল। আমি ভাবতেও পারিনি যে আমার প্রথম কোনো পুরুষকে ভরসা করার ফলে আমাকে এতটা পস্তাতে হবে। আমি আমার ইজ্জত নিজের হাতে নষ্ট করে বাড়িতে ফিরে এসেছি। নিজের উপর হওয়া এত বড় ভয়ঙ্কর ঘটনাটার খবর কেউ জানতো না। আমি আমার মা বাবার ভরসা নষ্ট করে দিয়েছিলাম, যার ফল আমাকে ভুগতে হয়েছে। আমি ভগবানের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি। এখন ভগবানের কাছে প্রতিদিন এটাই প্রার্থনা করতাম যে এই ঘটনায় আমার জীবন যেন বরবাদ না হয়ে যায়, আর আমি যেন প্রেগনেন্ট না হয়ে যাই। এখন এটাই দেখার যে আমার প্রার্থনা পূরণ হয় কি না। আমি যে দৃশ্য দেখেছিলাম সেটা এতটা কষ্টদায়ক ছিল যে আমি দৌড়ে এগিয়ে এসে নিজের মেয়ের কাছ থেকে স্বামীকে গলা ধাক্কা দিয়ে দূরে সরালাম। আমার স্বামী হঠাৎ হওয়া এই ঘটনায় চমকে উঠল, আর আমার দিকে হতবাক চোখে তাকিয়ে রইল। আমি আবার তাকে 2 হাতে ধাক্কা দিয়ে দিলাম, কেননা নিজের চোখে আমি যা দেখেছি সেটাই আমার মাথায় চলছিল। আমার মেয়ে কোমরে বাজে রকমভাবে চোট পেয়েছিল, আর খুব কান্না করছিল। ওর রক্ত বের হচ্ছিল, আর আমার রক্ত রাগে টকবক করে ফুটছিল যে আমার মন চাইছিল আমি আমার স্বামীকে মেরে ফেলি। কিন্তু ও আমার সামনে এমন অ্যাক্টিং করছিল যেন আমি বুঝতে না পারি যে ও কী করার চেষ্টা করছিল। আমি আমার মেয়েকে বুকে জড়িয়ে নিলাম, আর ওকে অন্য ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমি আমার স্বামীর দিকে ঘৃণা ভরে একবার দেখলাম, আর ওর দিকে আঙুল লুচিয়ে বললাম, যাই হয়ে যাক না কেন, তুমি আমার মেয়েকে হাত লাগাবে না। আর যে দৃশ্য আমি নিজের চোখে দেখেছি সেটা কোনো মতেই তুমি মিথ্যা প্রমাণ করতে পারবে না। আমি ওকে আরও বললাম যে আমি তোমাকে দেখে নিয়েছি যে তুমি আমার মেয়ের সাথে নিচু হয়ে কী করছিলে। ও আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও আমার কথা বুঝতেই পারছে না। ও নিজের বক্তব্য পেশ করছিল, কিন্তু আমার ওর কথার উপরে ভরসা ছিল না। তাই আমি ওকে আমার মেয়ের ঘরে যেতে মানা করে দিলাম, আর বললাম যে আজকের পরে তো তুমি না তো আমার সঙ্গে কথা বলবে, না তো আমার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবে। ও যদি একে নিজের মেয়ে মনে করতো তাহলে ও সম্মান রাখতো, আর এই জঘন্য কাজ করতো না। ও আমার সামনে হাত জোর করে নিয়েছিল, আর গীতার উপরে হাত রেখে বলতেও রাজি হয়ে গেছিল, আর বলেছিল আমি এরকম কোনো কাজই করিনি।
কিন্তু আমি ওকে থামিয়ে বলে দিয়েছিলাম যে এই বাচ্চা আমার আর ওর সমস্ত সুরক্ষার দায়িত্ব আমার। এরপরে তুমি আমার থেকেও দূরে থাকবে। আমাদের সম্পর্কের মধ্যে অনেক বড় ফাটল ধরে গেছিল, কিন্তু আমি জানতাম না যে এই ফাটল কী রূপ নিয়ে ফিরে আসবে। আমি ভুলেও বুঝতে পারিনি যে এই ফাটল আমার অতীতকে আমার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে আর এমন একটা রহস্যের উপর থেকে পর্দা সরবে যার পরে আমার নিজের জীবনে সিদ্ধান্ত নিতে মুশকিল হয়ে যাবে। মা আমার জন্য অনেক ছেলে দেখেছিলেন, তাদের অনেকের আমাকে পছন্দ হতো না আর অনেককে আমার বাবা মায়ের পছন্দ হতো না। এভাবেই 1 মাস পার হয়ে গেল, কিন্তু আমি তো এই 1 মাসই সেই কষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছিলাম যেটা একটা অচেনা রং নাম্বারের লোক আমাকে সারা জীবনের জন্য দিয়ে দিয়েছিল। আমার মধ্যে উদাস ভাব ফুটে উঠেছিল আর আমি উদাস চোখে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতাম। কখনো নিজের সঙ্গে কথা বলতে শুরু করতাম, তো কখনো শুধু শুধু কান্না করতে থাকতাম। এই সব কিছুর পিছনে একটাই কারণ ছিল, আর সেটা এটাই যে একটা অচেনা লোক আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে। আমি কখনো ভাবিনি যে আমাকে জীবনে এই জিনিসের সামনে পড়তে হবে। আমি তার ভালোবাসায় এত পরিমাণে অন্ধ হয়ে গেছিলাম যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সময়েই আমার মায়ের একটা সম্বন্ধ পছন্দ এসে গেছিল। তারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছিল। তাদের বিয়ের খুব তাড়াহুড়ো ছিল, যদিও আমার বাবা মা কিছুটা সময় নিতে চাইতো, কিন্তু ছেলের বাড়ির ব্যস্ততা দেখে তারাও হ্যাঁ বলে দিলেন আর আমার বিয়ের যোগাযন্ত্র করতে শুরু করে দিলেন। কিন্তু আমার কোনো জিনিসের প্রতিই কোনো অনুভব ছিল না, বরং আমার ভিতরে একটা ভয় বসে গেছিল, আর সেই ভয়টা সবসময় আমাকে আতঙ্কিত করে রাখত। আমার বাবা মা আমার কাছে আমার মতামতও জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আমি সব কিছুই তাদের উপরে ছেড়ে দিয়েছিলাম। এমনিতেও আমি এমন অবস্থায় ছিলাম না যে আমি নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারতাম। 1 সপ্তাহ পরেই আমার বিয়ে ছিল। যেহেতু আমি তাদের একমাত্র সন্তান, তাই আমার বাবা মা আমার বিয়ে ধুমধামে করেছিল, কিন্তু এই ধুমধাম আমার হৃদয়ে বাজে রকমভাবে বাজছিল। কোনো মতেই অনুশোচনা আমার পিছন ছাড়ছিল না, আর আমি বিয়ের কোনো ফাংশনই হৃদয় থেকে এনজয় করতে পারিনি, কেননা আমার মাথার উপরে অনেক বড় একটা চিন্তা ঘুরতে থাকতো। আশীর্বাদের দিন সবাই চলে যাওয়ার পরে আমার মন খুব বাজে রকমভাবে উসকুস করছিল, আর এটা গত 2 দিন থেকেই হচ্ছিল। আমি খেয়াল করিনি, যদিও আমার খেয়াল করা উচিত ছিল। মাথা খুবই ঘুরছিল, হঠাৎ বমি আসার মতো মনে হচ্ছিল। আমি দৌড়ে বাথরুমে এলাম আর আমার বমি হয়ে গেল। যে প্রার্থনা আমি গত 1 মাস থেকে ভগবানের কাছে করছিলাম সেটা পূরণ হয়নি। এখন আমি সেখানেই বাথরুমের মেঝেতে বসে রইলাম। এদিকে দেরি দেখে আমার মা চিন্তিত হয়ে সেখানে দাঁড়িয়ে দরজায় ঠক ঠক করে বললেন, সব কিছু ঠিক আছে তো? কেননা আমি হঠাৎ করে উঠেই বাথরুমে দৌড়ে এসেছিলাম, তাই সে ভয় পেয়ে গেছিল। নিজের গলা ঠেলে ওঠা কান্না অনেক কষ্টে থামিয়ে মাকে শুধু এটুকুই বলেছিলাম যে কালকে রাত্রে বাইরে থেকে ফাস্টফুড খেয়েছিলাম, এই কারণে হয়তো ফুড ইনফেকশন হয়েছে। তুমি আমাকে ওষুধ এনে দাও তো। তিনি আমাকে ওষুধ এনে দিলেন, যেটা আমি তার চোখ এড়িয়ে ফেলে দিলাম, কারণ এই ওষুধের আমার প্রয়োজনই ছিল না। এখন আমাকে শুধু এটা কনফার্ম করতে হবে যেটা আমি ভাবছি সেটা সত্যি কিনা। পরের দিন যখন ইউরিন টেস্ট করলাম, তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কেননা আমি প্রেগনেন্ট, আর অবিবাহিত অবস্থায় প্রেগনেন্ট। আমার মন চাইছিল যে আমি আত্মহত্যা করে নেই আর চিরদিনের মতো এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাই, এই দুর্নামের হাত থেকে বেঁচে যাই, যেটা রাত দিন আমাকে ঘুমাতে দিত না। কিন্তু তারপরে আমার নিজের বৃদ্ধ বাবা মায়ের খেয়াল এলো, যারা অনেক কষ্ট আর হৃদয় দিয়ে আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করে আমার খুশি কিনেছিলেন, আর আমি বদলে তাদেরকে কি দিয়েছি? শুধু ধোঁকা ছাড়া আর কিছুই দিতে পারিনি। আমি অনুভব করতে পারছিলাম যে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। বিয়েতে আর মাত্র 1 দিন বাকি ছিল। বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলেন যাতে আমার শরীরে শক্তি ফিরে আসে, কিন্তু আমি তাদেরকে পরিষ্কার না করে দিয়েছিলাম। আর এর একটাই কারণ ছিল যে যদি আমার বাবা মার শক্তিটা জেনে যায় তাহলে তাদের অবস্থা কী হবে। এই কারণেই আমি যেতে রাজি হইনি। আমার বিয়ের দিন এসে গেছিল। আমি ভেবে নিয়েছি যে আমি আমার হবু স্বামীকে ধোকায় রাখবো না আর তাকে সব কিছু সত্যি বলে দেব। তারপরে যা কিছু হবে সেটা আমার কপাল, আমার ভাগ্য। যদি আমার ভাগ্যে পুরো দুনিয়ার সামনে অসম্মান আর অপমান লেখা থাকে তাহলে সেটাই হবে। আমি সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। বাসর রাতে আমি নববধূ হয়ে ঘরের মধ্যে বসে নিজের হবু স্বামীর অপেক্ষা করছি। আমার হৃদয় জোরে জোরে ধুক ধুক করছিল, সেটা যেন কোনোভাবেই কন্ট্রোল হচ্ছিল না। আমি না চাইতেও ঘোমটা সরিয়ে গভীর শ্বাস নিয়েছিলাম। এই সময় দরজায় ঠক ঠক আওয়াজ হলে আমি সোজা বসে ঘোমটা সরিয়ে দিলাম। কিছুক্ষণ পরে যে রুমের ভিতরে এলো তাকে দেখে আমার হৃদয়ে একটু শান্তি এলো। এই লোকটাকে দেখে খুব ভালো আর শান্তশিষ্ট বলে মনে হচ্ছিল, আর আমার সামান্য একটু আশা ছিল যে এই লোকটা আমার কথা ধ্যান দিয়ে শুনবে। আমার স্বামী আমার কাছে এসে আমার হাতে একটা সোনার আংটি পরিয়ে দিল। আমি নিজের ঘোমটা তো আগেই সরিয়ে নিয়েছিলাম, এরপরে হঠাৎ করেই তার পায়ের কাছে বসে গেলাম। হঠাৎ হওয়া এই ব্যবহারে আমার স্বামী ঘাবড়ে পিছনে সরে গেল, কিন্তু আমি ওর পা ধরে নিলাম আর হাউমাউ করে কান্না করছিলাম। ও আমার হাত ধরে খাটের উপরে বসালো, কিন্তু আমি তবুও কান্না করে যাচ্ছিলাম। পরে ও আমাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমি কান্না করতে করতে সেই সমস্ত কথা বলে দিয়েছিলাম, আর তারপরে এটাও বলেছিলাম যে এখন তোমার যা সিদ্ধান্ত হবে আমি তাই মেনে নেব। যদি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও,
যদি তুমি এই সত্যের সাথে রাখতে চাও তাহলে সেটাও আমি মেনে নেব। এটা বলে আমি চুপচাপ ওর সিদ্ধান্তের অপেক্ষায় বসে রইলাম। ও অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আমি এই বাচ্চাকে শুধু নিজের করে নেব না, বরং একে বুকে জড়িয়ে রাখবো আর একে বাবার মতোই ভালোবাসবো, কেননা এতে তোমার কোনো দোষ ছিল না। এই সমস্ত কিছু আমাদের কপালে লেখা ছিল, তাই তুমিও পুরনো সব কথা ভুলে যাও আর এটাকে নিজের সংসার মনে করে থাকবে। আমি এই সন্তানকে কখনোই অবৈধ মনে করব না, আমি ওকে আপন করে নেব, একে আমি নিজের নাম দেব আর একে সত্যিকারের বাবার মতো ভালোবাসা দেব। স্বামীর মুখের এইসব কথা শুনে আমার হৃদয় শান্তিতে ভরে উঠেছিল আর আমি সারা রাত ওকে ধন্যবাদ দিতে থাকলাম আর ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে ক্লান্ত হতাম না। যে জিনিসের টেনশনে আমি অর্ধেক হয়ে গেছিলাম, ও আমার টেনশন কয়েক মিনিটেই দূর করে দিয়েছিল। আমি তার এই করুণা সারা জীবনে ভুলতে পারবো না। আমি তার এই করুণার কারণে এতটা কৃতজ্ঞ ছিলাম যে নিজের প্রতিজ্ঞা সত্যি করে দেখিয়েছিলাম। ভগবান আমার বিয়ের পুরো 8 মাস পরেই একটা সুন্দর দেখে মেয়ে দিয়েছেন। আর আমার মেয়ে আর আমার স্বামীর মধ্যে একটা জিনিস কমন ছিল, সেটা হলো ওদের দুজনার ঠোঁটের কাছে একটা তিল ছিল, যেটা যে কেউ দেখলেই তার চোখ এমনি এমনি সেদিকে চলে যেত। ওদের দুজনের একই রকম জিনিস থাকার কারণে আমি ভগবানকে অনেক ধন্যবাদ দিয়েছিলাম। আমার স্বামীও মেয়ের খুব খেয়াল রাখতো, ওকে খুব ভালোবাসতো। ও কখনোই আমাকে অনুভব হতে দেয়নি যে ও ওর মেয়ে নয়, বরং ও সবসময় ওকে মেয়ের মতোই ভালোবাসতো। আমি এই জিনিসটার জন্য সবসময় ভগবানকে ধন্যবাদ দিতাম। আজকালকার যুগে এমন মানুষ কোথায় আছে যে এতটা নিঃস্বার্থভাবে অন্য কারো সন্তানকে নিজের বুকে জড়িয়ে নেয়? আমি তাদের দুজনকে দেখে খুব খুশি ছিলাম। তারা দুজনেই আমার সম্পূর্ণ দুনিয়া ছিল। কিন্তু আমি জানতাম না যে আমার এই দুনিয়া খুব তাড়াতাড়ি ভেঙে চুরমার হয়ে যেতে চলেছে। হয়তো আমার এই খুশিতে আমারই নজর লেগে গেছে, আমার নজর আমার দুনিয়ায় লেগে গেছে, আর মুহূর্তের মধ্যেই আমার অবস্থা বদলে গিয়েছে। আমি চিন্তাও করতে পারিনি যে আমার জীবন আবার একবার এভাবে বদলে যাবে আর আমাকে জীবনে এইরকম বাজে অবস্থার সামনে পড়তে হবে। আবার একবার আমি আমার অবস্থা থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। আমি আমার স্বামীকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, এখন সেখানেই থাকবো। এই কারণে আমাকে বিরক্ত করবে না, কেননা যে কাণ্ড তুমি করেছো সেটা ক্ষমার অযোগ্য। যদিও ও আমাকে বারবার বলছিল যে আমি এরকম কোনো কাজ করিনি, তাই আমি যেন আমার মাথা থেকে এইসব ভাবনা বের করে দেই। যদিও আমি নিজের চোখে দেখেছি, যখন আমি নিজের মেয়ের চিৎকার শুনে ঘরের মধ্যে দৌড়ে গেছিলাম, তখন ওর পিঠ দরজার দিকে ছিল আর আমার মেয়ে খাটের উপরে শুয়েছিল, আর আমার স্বামী ওর দিকে ঝুঁকে না জানে কী করছিল। ওকে এই অবস্থায় দেখেই আমি সব কিছু বুঝতে পেরে যাই, আর তারপরে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক খারাপ থেকে খারাপ হতে শুরু করে। আমি তাকে শুধু এটুকুই বলেছিলাম যে যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে কি তুমি এর সাথে এইরকম জঘন্য কাজ করতে পারতে? আমার এই কথা ও সহ্য করতে পারেনি, আর তখন প্রথমবার আমাদের বিবাহিত জীবনে ও আমার উপরে হাত ওঠানোর চেষ্টা করেছিল, কিন্তু ওর হাত হাওয়াতেই থেকে গেছিল আর ওর নিজের ভুলের অনুভব হয়ে গেছিল। তাই ও নিজের ঠোঁট চেপে ধরে হাত পিছনে করে নিয়েছিল আর তারপরে আমাকে বাবার বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল আর একদমই চুপচাপ হয়ে গেছিল। আর তারপরে আমি সেখান থেকে বেরিয়ে আসার সময় ও শুধু এটুকুই বলেছিল যে তোমাকে আমি সাফাই দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি। আমি তোমাকে অনেকবার বলেছি যে আমি এর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। কাশ ও যদি একটু বড় হতো আর গুছিয়ে কথা বলতে পারতো, তাহলে ও নিজেই তোমাকে বলতো যে বাবা আমার সাথে কিছুই করেনি, বরং বাবা তো আমার ক্ষত পরিষ্কার করছিল। এখন তোমার যা ভাবার সেটা তুমি ভাবতে থাকো। যদিও এ আজও আমার মেয়ে আর আমি একে ততটাই ভালোবাসি যতটা তুমি বাসো, কিন্তু আমার ওর কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। আর আমি বিশ্বাসই বা করতাম কিভাবে? ও ওর নিজের মেয়ে ছিল না, বরং সৎ মেয়ে। আর সারা রাস্তা আমার যে খেয়াল এসেছিল সেটা যে কোনো মায়েরই আসতো। আমি একজন মা হিসাবে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমি নিজের সন্তানকে একটা পশুর হাতে ছেড়ে মার্কেটে চলে গেছিলাম। আমি আমার বাবার বাড়িতে এসে সেখানেই থাকছিলাম। আমার এখানে আসা পুরো 1 সপ্তাহ হয়ে গেছে আর আমার মেয়ের ওর বাবার কথা খুব মনে পড়ছিল। এই সরল বাচ্চা মেয়েটা তো কিছু বুঝতোই না, ও খুব কান্না করতে শুরু করেছিল। এদিকে আমার মাও খুব টেনশনে পড়ে গেছিলেন যে এতদিন তো আমি আগে কখনো থাকিনি, কিন্তু আমার সেখানে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। এখন আমি সেখানে যাব কি না সেটা নিয়ে চিন্তায় ছিলাম। তখনই হঠাৎ আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমার কাছে ফোন এলো। ফোনে যে কথা সে আমাকে বলল সেটা শুনে আমি পরের মুহূর্তেই নিজের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কেননা আমার স্বামী সিঁড়ি থেকে পড়ে গেছিল। কিন্তু আমি যখন পৌঁছালাম তখন আমার স্বামী একদম ঠিকঠাকভাবে সোফাতে বসেছিল। এদিকে আমার ওকে দেখে রাগে গা জ্বলে যাচ্ছিল। আমি ওর কাছ থেকে এরকম বাজে মস্কারা আশা করতেও পারিনি, আর এটা আমি ওর মুখের উপরেই বলে দিলাম। ও আমার হাত ধরে টেনে নিজের কাছে বসালো আর আমি ওর হাত ধরে ঠেলে সরিয়ে দিলাম। এরপরে ও যা কিছু আমাকে বলল সেটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আর আমার চোখ থেকে টপ টপ করে জল ঝরতে লাগলো, কেননা ও যা কিছু আমাকে বলল সেটা একটা ভূমিকম্পের থেকে কম ছিল না। ও আমাকে বলল যে রূপা মানে আমাদের মেয়ে ওর নিজেরই মেয়ে, কোনো সৎ মেয়ে না। এটা শুনে আমি ওকে বললাম যে ও তোমার নিজের মেয়ে কিভাবে হতে পারে? তখন ও আমাকে যে গল্পটা শোনালো সেটা বিশ্বাস করার মতো না। ও আমাকে বলল যে সেই রং নম্বরের মানুষটা আমিই ছিলাম, যে তোমাকে বিরক্ত করতো, যে তোমাকে দেখা করার জন্য ডেকেছিল।
আমি খারাপ বন্ধুদের সঙ্গে পড়ে খারাপ হয়ে গেছিলাম, আর আমি জোশে পড়ে তোমার ইজ্জত নষ্ট করে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করো, এই ঘটনার পরে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। আমি নিজের পাপের আগুনে জ্বলছিলাম। আমি ভেতর থেকে অনুভব করতে পারি যে আমি তোমার মতো একজন সহজ সরল মেয়ের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই কারণে আমি তোমার বাড়ি খুঁজতে শুরু করি। অনেক কষ্টে তোমার বাড়ি খুঁজে পেয়ে আমার মা বাবাকে অনেকবার রিকোয়েস্ট করার পরে সেখানে সম্বন্ধ করার জন্য পাঠিয়েছিলাম। এরপরে আমার বাবা মা আর তোমার বাবা মা দেখাশোনা করে আমাদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে তুমি যেভাবে আমাকে সত্যি কথাটা বলেছিলে, সেটা শুনে আমি তোমার সততা দেখে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কখনোই তোমাকে কষ্ট দেব না, সব সময় তোমার সাথে ভালো ব্যবহার করব, আর আমাদের সন্তানকে একটা সুন্দর জীবন উপহার দেব। কিন্তু তুমিও মা ছিলে, আর তোমার চোখে আমি সৎ বাবা। এই কারণে তুমিও নিজের জায়গায় ঠিকই ছিলে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি শুধু ওর কোমরের উপরে যেখানে কেটে গেছিল সেটা পরিষ্কার করছিলাম, আর কিছু না। কিন্তু আমি সৎ বাবা হওয়ার কারণে তুমি অন্য কিছুই দেখে নিলে। যা খেয়াল তোমার মনে ছিল তুমি সেটাই ভেবে নিলে। নিজের কথা শেষ করে ও চুপ হয়ে গেল, আর আমি ওকে শুধু এটুকুই জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমার থেকে এই সত্যিটা কেন লুকিয়েছিলে। তখন ও আমার সামনে হাত জোড় করে নিল আর বলল, আমি তোমার কাছে এই জিনিসটার জন্য ক্ষমা চাইতে চাইতাম, কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি। যদিও আমি নিজের দিক থেকে সমস্ত কর্তব্য পালন করার পুরো চেষ্টা করেছি। এখন আমি এই সিদ্ধান্ত তোমার উপরে ছাড়ছি যে এই 5 বছরে আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি নাকি পারিনি। ও হাত জোড় করে মাথা নিচু করে আমার উত্তরের অপেক্ষায় বসেছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপরে আমি ওর জোর করা হাত ধরে ওর বুকের মধ্যে নিজের মুখ লুকিয়ে নিলাম। আমি ওকে খুবই ভালোবাসতাম, তাই আমি ওর ভুল ক্ষমা করে দিয়েছি, কারণ ও গত 5 বছর থেকে নিজের সমস্ত কর্তব্য পালন করেছিল। আমার ওর উপরে কোনো অভিযোগ ছিল না। আমার মেয়ে আমাদের দুজনকে হাসতে দেখে দৌড়ে আমাদের কাছে এলো আর আমাদের দুজনের গলা জড়িয়ে হেসে দিয়েছিল। বন্ধুরা, যদি আপনাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।